আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটা বেশ অন্যরকম গল্পের গভীরে যাব। গল্পটার সেটিং কিন্তু আমাদের খুব চেনা জানা জায়গা, তারকেশ্বর শহর। হ্যাঁ, তারকেশ্বর নামটা শুনলেই অনেকের হয়তো মন্দিরের কথাই মনে আসে। ঠিক, মন্দির, স্টেশন, ভিড়, ব্যস্ত বাজার। কিন্তু এই গল্পটা মন্দিরকে ঘিরে নয়, এর কেন্দ্রবিন্দু হল তারকেশ্বর রেল স্টেশন। আর সেখানেই দুটো একেবারে আলাদা পৃথিবীর মানুষ, তাদের দেখা হয়। একদিকে সৌমিক, মানে যে ছেলেটা পড়াশোনায় উদাসীন, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। একদম, আধুনিক জীবনের সেই ডিজিটাল মোহে আচ্ছন্ন তরুণ। আর অন্যদিকে অরুণা, সে আবার প্রকৃতির ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, স্বপ্ন দেখতে ভালোবাসে। বাহ, একেবারে বিপরীত দুটো চরিত্র। ঠিক তাই। তো আজ আমরা শুধু গল্পটা বলবো না, আমরা বরং একটু ভেতরের দিকে তাকাবো। মানে এই সৌমিক আর অরুণা, এদের জীবন দর্শনটা কি, তাদের মনে কি চলে। হ্যাঁ, আর ওই যে তারকেশ্বর স্টেশন, ওটা কি শুধু একটা লোকেশন, নাকি এর কোনো প্রতীকী মানে আছে? সেটাই। আর সবচেয়ে বড় কথা, এই গল্পটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবন, আমাদের সম্পর্কগুলো নিয়ে নতুন করে কিছু ভাবাই কিনা। আচ্ছা, তাহলে শুরু করা যাক এই দুটো চরিত্র দিয়ে। প্রথমে সৌমিকের কথায় আসি। ক্লাস 12-এর ছাত্র। কিন্তু পড়াশোনাটা ওর কাছে বিরাট একটা বোঝা, তাই না? একদম, বইয়ের চেয়েও ওর আপন হলো মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, গান, এই নিয়েই ওর জগৎ। আচ্ছা, এই যে সারাক্ষণ মোবাইলে মগ্ন থাকা, এটা কি শুধু সময় নষ্ট করা, নাকি এর পিছনে আরও কিছু আছে? সেটাই আমারও প্রশ্ন। দেখুন, আমার মনে হয় সৌমিকের চরিত্রটা শুধু একজন পড়াশোনায় ফাঁকিবাজ ছাত্রের নয়। সে আসলে হয়তো আজকাল অনেক তরুণেরই প্রতিচ্ছবি, যারা একরকম ডিজিটাল ঘোরের মধ্যে থাকে। গল্পে ওর ভেতরের যে শূন্যতার কথা বলা হয়েছে, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই শূন্যতা বোধ। এটা শুধু বোর্ডম নয়, হয়তো একটা গভীর, অর্থহীনতার বোধ। সমাজতত্ত্বে যেটাকে অ্যানোমি বলে, অনেকটা সেরকম। মানে প্রচলিত নিয়ম বা সমাজ থেকে নিজেকে কেমন যেন বিচ্ছিন্ন মনে করা। তার মানে ওর মোবাইল ঘাঁটাটা শুধু মজা পাওয়া নয়, বরং বাস্তব থেকে পালানোর একটা রাস্তাও। হতেই পারে, হয়তো বাস্তব জীবনের চাপ, ওই যে পড়াশোনা, ভবিষ্যতের চিন্তা, হুম এই সব থেকে পালিয়ে থাকার একটা সহজ রাস্তা হলো ভার্চুয়াল জগতে ঢুকে পড়া। যেখানে সবটা নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। একদম। কিন্তু মুশকিল হলো, এই পালিয়ে থাকাটা ওর ভেতরের শূন্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। যেমন বাড়ির লোক বা বন্ধুরা কিছু বললে ওর ওই উত্তর, হ্যাঁ মা, পরে করব, বা ভাই ঠিক আছি, এগুলোও কি এক ধরনের এড়িয়ে যাওয়া? হ্যাঁ, অনেকটা ডিফেন্স মেকানিজম, এড়িয়ে যাচ্ছে। আর দেখুন, ও যে সারাক্ষণ ভিডিও দেখছে বা গান শুনছে, এগুলো তো বেশিরভাগই প্যাসিভ কনজাম্পশন, মানে নিজে কিছু সৃষ্টি করছে না, শুধু ভোগ করছে। নিষ্ক্রিয় ভোগ। এটা ওর বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দেয়। ঠিক। আচ্ছা, এবার আসি অরুণার কথায়। ঠিক এর উল্টো ছবিটা। হ্যাঁ, অরুণা। সেও থাকে তারকেশ্বরের কাছেই, কিন্তু ওর জীবনটা অন্যরকম। সকালে হাঁটা, বাজারে যাওয়া, বই পড়া, কবিতা লেখা। হ্যাঁ, এই ছোট ছোট আপাতদৃষ্টিতে সাধারণ কাজে ওর আনন্দ। শহরের ভিড় ওকে বিরক্ত করে না। বরং ও যেন ওই কোলাহলের মধ্যেই নিজের ছন্দটা খুঁজে নেয়। ফুল, বাতাস, দোকানের আলো, সবকিছুতে ওর চোখ যায়। ওর মা নাকি শিখিয়েছিলেন ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নিতে। এটা কি একটা সচেতন চেষ্টা? আমারও তাই মনে হয়। এটা শুধু সরল জীবন বলাটা হয়তো ঠিক হবে না, এটা অনেকটা মাইন্ডফুলনেস চর্চার মতো। ও আচ্ছা। সে চারপাশটা শুধু দেখছে না, অনুভব করছে। এটা সৌমিকের ওই নিষ্ক্রিয় ডিজিটাল ভোগের ঠিক উল্টো। অরুণার জগৎটা অনেক বেশি বাস্তব, ইন্দ্রিয় দিয়ে ছোঁয়া যায়। সে বাস্তব থেকে পালাচ্ছে না, বরং ওর মধ্যেই শান্তি খুঁজছে। একদম। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, অরুণার এই জগৎটা কি একটু বেশি সাজানো, মানে আইডিয়ালিস্টিক? বাস্তবে কি এত সহজে সবকিছুতে ভালো লাগা খুঁজে পাওয়া যায়? দেখুন, প্রশ্নটা ভাবার মতো। হ্যাঁ, হয়তো কিছুটা আইডিয়ালিস্টিক শোনায়, কিন্তু গল্পের কাঠামোয় ও তো সৌমিকের অ্যান্টিথিসিস, মানে বিপরীত একটা শক্তি। হ্যাঁ। ও দেখাচ্ছে যে অন্যভাবেও বাঁচা যায়। আর ওর ওই বই পড়া, কবিতা লেখা, এগুলো তো নিষ্ক্রিয় নয়, এগুলো সৃষ্টিশীল কাজ। ঠিক। এগুলো ওকে চারপাশের সাথে আরও গভীরভাবে জুড়তে সাহায্য করছে। ওর আনন্দটা বাইরের জিনিসের উপর নির্ভরশীল নয়, ভেতর থেকে আসছে। আচ্ছা, এই দুটো আলাদা জগতের মানুষ, তাদের দেখা হলো তারকেশ্বর রেল স্টেশনে। জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং।
স্টেশন মানেই তো আসা যাওয়া, ছাড়াছাড়ি, একটা অস্থায়ী ব্যাপার। ঠিক। সেখানে কিভাবে একটা সম্পর্কের শুরু। এখানেই গল্পকার একটা সুন্দর চাল দিয়েছেন। স্টেশন, যা সাধারণত বিচ্ছিন্নতার প্রতীক, সেটাই হয়ে উঠছে মিলনের জায়গা। বাহ, ভাবুন, সৌমিক যে ভার্চুয়াল জগতে একা ছিল, সে এই বাস্তব কোলাহলপূর্ণ পাবলিক একটা জায়গায় এসে অরুণার সঙ্গে কানেক্ট করছে। স্টেশনের ভিড়, ট্রেনের আওয়াজ, এগুলোকে বাস্তব জগতে টানছে। একদম, মোবাইল স্ক্রিন থেকে দূরে। আর ওদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা, সৌমিক মোবাইলে মগ্ন, হঠাৎ অরুণাকে দেখল। অরুণা বই পড়ছে, মুখে হালকা হাসি। চোখাচোখি হলো। সৌমিক একটু লজ্জা পেয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? অরুণা হেসে বলল, হ্যাঁ, ট্রেনের জন্য অপেক্ষা করছি। খুব সাধারণ কথা। কিন্তু সৌমিকের ওপর এর প্রভাবটা অন্যরকম। মোবাইলটা যেন অপ্রয়োজনীয় হয়ে গেল। কেন এমন হলো? কারণটা হয়তো ওই সরাসরি মানবিক উপস্থিতি। অরুণার ওই হাসিটা, ওর শান্ত ভাবটা, এগুলো মোবাইলের হাজারটা ছবির চেয়ে অনেক বেশি বাস্তব। হুম। সৌমিক হয়তো প্রথমবার এমন কারো মুখোমুখি হলো যে ওর ডিজিটাল বর্মটা ভেদ করতে পারল। আর শুধু দেখা নয়, সে অরুণার চোখে নিজেকে দেখা হচ্ছে অনুভব করল। এই যে একে অপরের দিকে তাকানো, এটাই হয়তো ওর ভেতরের বিচ্ছিন্নতার দেয়ালে প্রথম ধাক্কা দিল। হ্যাঁ, আর ওর এই লজ্জা পাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ও আর শুধু উদাসীন দর্শক নয়, ও ওই মুহূর্তে জড়িয়ে পড়ছে। এরপর ওরা প্রায় রোজই স্টেশনে দেখা করতে শুরু করে। হ্যাঁ, ছোট ছোট কথা, হাসি ঠাট্টা। ট্রেন আসে যায়, কিন্তু ওদের সম্পর্কটা যেন ধীরে ধীরে গেঁথে উঠছে। এই রোজ দেখা করা, একই জায়গায় ফিরে আসা, এটা কি জরুরি ছিল? অবশ্যই, সম্পর্ক তো একদিনে হয় না। এই যে রোজ স্টেশনে আসা, অপেক্ষা করা, কথা বলা, এটা একটা অভ্যাসের মতো হয়ে উঠছে। একটা রিচুয়াল। হ্যাঁ, একটা রিচুয়াল। এটা ওদের জীবনে, বিশেষ করে সৌমিকের ওই এলোমেলো জীবনে, একটা স্থিরতা আনছে। ভার্চুয়াল জগতের ঠুনকো সম্পর্কের চেয়ে এটা আলাদা। একদম, এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর ওই সাধারণ স্টেশনটাই ওদের কাছে একটা স্পেশাল জায়গা হয়ে উঠছে, ওদের নিজস্ব জায়গা। আর সৌমিকের পরিবর্তনটাও তো চোখে পড়ার মতো। হুম। ও বুঝতে শুরু করে অরুণার সাথে কথা বললে ওর ভেতরের খালি ভাবটা কমে আসে। মোবাইল ছেড়ে চারপাশটা দেখতে শুরু করে। হ্যাঁ, এটা কি শুধু অরুণার প্রভাবে হচ্ছে, নাকি ও নিজেও বদলাতে চাইছিল? আমার মনে হয় দুটোই। অরুণা অবশ্য একটা অনুঘটক, ক্যাটালিস্ট। সে একটা অন্য জগতের রাস্তা দেখাচ্ছে। যেটা বেশি শান্তিদায়ক। হ্যাঁ, কিন্তু একই সাথে সৌমিকের নিজের ভেতরেও হয়তো এই বদলের ইচ্ছেটা ছিল। ওর শূন্যতা বোধটাই তো বলছিল যে ও আগের জীবনে সুখী ছিল না। ঠিক। অরুণা শুধু পথটা দেখালো, কিন্তু হাঁটার সিদ্ধান্তটা তো সৌমিকেরই। ও যে মন দিয়ে অরুণার কথা শুনছে, চারপাশ দেখছে, এটা ওর নিজের চেষ্টা। আচ্ছা, অরুণার দিক থেকেও কি কিছু বদলাচ্ছে? সে কি সৌমিককে শুধু একজন বন্ধু হিসেবেই দেখছে? গল্পটা যদিও সরাসরি বলছে না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি। অরুণাও হয়তো সৌমিকের মধ্যে কিছু একটা খুঁজে পাচ্ছে, যা ওকে টানছে। যেমন? হয়তো সৌমিকের ওই ভেতরের লড়াইটা, ওর ওই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা, এগুলো অরুণার মনে সহানুভূতি বা এক ধরনের মায়া তৈরি করছে। হতে পারে। ও দেখছে যে সৌমিক বদলাচ্ছে, আর সেই পরিবর্তনে ওর নিজেরও একটা ভূমিকা আছে। এটাও তো একটা ভালো লাগার অনুভূতি দিতে পারে। তার মানে সম্পর্কটা একতরফা নয়, দুজনেই কিছু পাচ্ছে। একদম, একে অপরের জীবনে কিছু একটা যোগ করছে। গল্পটা ক্লাইম্যাক্সে পৌঁছালো এক সন্ধ্যায়। স্টেশন ফাঁকা, দিনের শেষ আলো। হ্যাঁ, ওই মুহূর্তটা খুব সুন্দর। ওদের কথাগুলো খুব সাধারণ, কিন্তু খুব গভীর। সৌমিক বলছে, আপনার হাসি আজকের দিনের সবচেয়ে সুন্দর অংশ। আর অরুণা উত্তর দিচ্ছে, আর আপনার চোখে যখন স্টেশনের আলো এসে পড়ে, দেখতে সত্যিই শান্তি লাগে। এই সাধারণ কথাগুলো এত মানে পেয়ে যাচ্ছে কি করে? কারণ এগুলো আসছে ওদের একে অপরের প্রতি গভীর মনোযোগ থেকে। এটা শুধু মুখের কথা নয়, এটা উপলব্ধি। ঠিক। সৌমিক অরুণার হাসিতে দিনের সার খুঁজে পাচ্ছে, আর অরুণা সৌমিকের চোখের আলোয় শান্তি পাচ্ছে। এখানে আলোর ব্যবহারটা সুন্দর, হয়তো স্বচ্ছতা বা নতুন আশার প্রতীক। স্টেশনের ওই সাধারণ আলো ওদের চোখে অন্যরকম। কারণ ওরা একে অপরের চোখে সেই আলোটা দেখছে। এরপর হাত ধরা, চুপচাপ তাকিয়ে থাকা, আর ওই প্রশ্ন উত্তর। আমরা একে অপরকে বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, আমাদের মধ্যে যে শান্তিটা আছে, সেটা খুব অদ্ভুত, আমি এটা হারাতে চাই না। এই বোঝাপড়া আর শান্তি, এটাই কি ওদের ভালোবাসার মূল কথা? আমার তো তাই মনে হয়। ওদের ভালোবাসাটা খুব শান্ত, স্নিগ্ধ,
কোনো নাটকীয় ঘোষণা বা প্রতিজ্ঞা নয়। বরং একটা গভীর বোঝাপড়া আর শান্তির অনুভূতি। হ্যাঁ, সৌমিক যে শূন্যতায় ভুগছিল সে অরুণার কাছে এসে শান্তি পাচ্ছে। আর অরুণা যে নিজের জগতে সুখী ছিল সেও এই সম্পর্কে একটা নতুন মানে খুঁজে পাচ্ছে, যা সে হারাতে চায় না। তারকেশ্বরের ওই সাধারণ স্টেশনে দাঁড়িয়ে ওরা জীবনের অসাধারণ একটা অনুভূতি খুঁজে পেল, ভালোবাসা। যা বাইরের হইচই থেকে আসেনি, এসেছে ভেতরের স্থিরতা থেকে। তাহলে সব মিলিয়ে তো একটা মিষ্টি প্রেমের গল্প নয়, না, একেবারেই না। এটা তার চেয়েও বেশি কিছু। এটা দেখাচ্ছে কিভাবে দুটো বিপরীত মেরুর মানুষ কাছাকাছি আসতে পারে, কিভাবে খুব সাধারণ একটা জায়গাও খুব খাস হয়ে উঠতে পারে সম্পর্কের ছোঁয়ায়। হ্যাঁ, আর সৌমিকের ওই ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে আসা আর অরুণার বাস্তবতার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া, এই দুটো দিকই আজকের দিনে খুব প্রাসঙ্গিক। একদম। এই গল্পটা আসলে আমাদের সময়ের একটা মূল দ্বন্দ্বকেই সামনে আনছে, ভার্চুয়াল যোগাযোগ বনাম বাস্তব উপস্থিতি। এটা মনে করিয়ে দেয় যে যতই ডিজিটাল ডিস্ট্র্যাকশন থাকুক, মুখোমুখি কথা বলা, একে অপরের দিকে মন দেওয়া, চারপাশটাকে অনুভব করা, এগুলোর গুরুত্ব কমে যায়নি। ঠিক। আর স্টেশনের মতো একটা সর্বজনীন, কিছুটা এলোমেলো জায়গাও যে গভীর মানবিক সম্পর্কের সাক্ষী হতে পারে, এটাই গল্পের সবচেয়ে বড় আশার কথা। সত্যিই ভাবায়, আমরা রোজ কত মানুষের পাশ দিয়ে চলে যাই, কত মুহূর্ত পেরিয়ে যাই, খেয়ালই করি না। এই গল্পটা কি আমাদের একটু থামতে বলছে, চারপাশটা দেখতে বলছে? হয়তো তাই। গল্পটা শেষ হওয়ার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকে যায়। কি প্রশ্ন? সৌমিক তার অরুণাকে খুঁজে পেয়েছে, যে ওকে বাস্তবে ফিরিয়ে এনেছে। কিন্তু আমাদের জীবনে এই অরুণা কে বা কি হতে পারে? সবসময় কি অন্য একজন মানুষেরই দরকার হয় এই শূন্যটা ভরানোর জন্য? ভালো প্রশ্ন। নাকি আমরা নিজেরাই নিজেদের জীবনে ছোট ছোট তারকেশ্বর স্টেশন তৈরি করতে পারি? মানে এমন জায়গা বা মুহূর্ত যেখানে আমরা ডিজিটাল পর্দাটা সরিয়ে রেখে একটু বাস্তব জগতের মুখোমুখি হতে পারি, নিজেদের ভেতরের শান্তিটা খুঁজে নিতে পারি। এটা একটা দারুণ ভাবনার খোরাক। এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের নিজেদেরই খুঁজতে হবে। ঠিক। ডিজিটাল ব্যস্ততা আর বাস্তব জীবনের ছোট ছোট আনন্দের মধ্যে ভারসাম্য রাখা, এটাই হয়তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই ভারসাম্য খোঁজার চেষ্টায় এই গল্পের মতো ছোট ছোট অনুভূতিগুলো হয়তো আমাদের একটু হলেও পথ দেখাতে পারে, মনে করিয়ে দিতে পারে ভালোবাসা বা শান্তি অনেক সময় আমাদের খুব কাছেই থাকে, শুধু একটু খুঁজে নেওয়ার অপেক্ষা।